হ্যালো স্টুডেন্ট, টিম দীপক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার সেকেন্ড লেকচার পড়াচ্ছি, ঠিক আছে, সেকেন্ড পার্ট, যেখানে আমরা পড়াবো রাসায়নিক সংযোগ সূত্রাবলী। দেখো, সবার প্রথমে দেখো, প্রত্যেক কিছুর একটা নির্দিষ্ট নিয়ম থাকে। যেরকম আমাদের ছাত্র জীবনে কিনা পড়াশোনার একটা নির্দিষ্ট নিয়ম আছে, দুধ স্যার কে পড়াশোনা করে না, একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু একটা পড়তে হয়। যদি তুমি সকালবেলায় রেগুলার যদি তুমি পড়ো, কারোর অভ্যাস আছে সকালবেলা পড়া, কারোর অভ্যাস আছে রাতেবেলা পড়া, কিন্তু সেই পড়াটা তোমার না রেগুলার ওয়াইজ তোমাদের করা উচিত, ঠিক আছে। যাই হোক, আমরা রাসায়নিক সংযোগ সূত্রাবলী শিখবো। তার মধ্যে সবার প্রথমে যে সূত্রটা আছে, টোটালি 5টা সূত্র আছে এই রাসায়নিক সংযোগ সূত্রাবলী। টোটাল কটা আছে? 5টা। আজকে মেনলি আমি 2টো সূত্র করাবো, যেটা হচ্ছে কিনা এই ভিডিওতে 2টো সূত্র পাবো, এর পরের ভিডিওতে আরও বাকি যে সূত্রগুলো সেগুলোকে কভার করে দেবো। যেখানে কিনা ভরের নিত্যতা সূত্র, আর সেকেন্ড হচ্ছে তোমার স্থির অনুপাত সূত্র। সবার প্রথমে আমরা শিখবো কিনা ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র, যেটা কিনা ল অফ, যাকে ইংলিশে বলে ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে। তোমাদের এই যে ক্লাস 11-এর স্কুলগুলো শুরু হয়েছে না, স্কুলের এই স্যারগুলো এমন ইংলিশ পড়াবে না, মানে হাই লেভেলের কেমিস্ট্রি। অ্যাকচুয়ালি কেমিস্ট্রি সাবজেক্টটা সোজা, তোমাদের স্কুলের স্যারগুলো জিনিসটাকে কঠিন করে দিচ্ছে। মানে কোনো স্যার আছে এত ইংলিশ পড়াবে, এত তোমরা এক্ষুনি বাংলা মিডিয়াম থেকে উঠে এসেছো, এবার এত ইংলিশ পড়াবে, এত কিছু বোর্ডের মধ্যে শিখিয়ে দেবে একই সঙ্গে, যে তোমাদের মনে হবে যে সাবজেক্টে টাফ, সায়েন্সটা টাফ। অ্যাকচুয়ালি কিছুই টাফ না। আমরা যেটা এই ভরের নিত্যতা সূত্র যেটা বাংলায় বলছি, ওরাই সেটা ইংলিশে নিয়ে ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে। জিনিসটাকে তোমাকে পার্টিকুলার ভালো করে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, ভরের নিত্যতা সূত্র জিনিসটা কি দেখো না, সবার প্রথমে আমি বলছে কিনা এটা খুব ইজি, সিম্পল, সূত্রটা খুবই সিম্পল। বলছে কিনা সাপোজ এ প্লাস বি দুজনে বিক্রিয়া করে কি তৈরি করলো না, সি প্লাস ডি। এখানে এ আর বি কে কি বলা হয়? বিক্রিয়ক পদার্থ। কি বলা হয়? বিক্রিয়ক পদার্থ। সি আর ডি কে কি বলা হয়? বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। ভরের নিত্যতা সূত্রতে কি বলছে? এই যে বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, এই দুটো কিনা সমান হয়। কি বলছে? বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর তোমার কিনা সমান হয়, ঠিক আছে। তাহলে কি যে কোনো, তাহলে ভরের নিত্যতা সূত্র কিছুই না, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর ইজ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর ইজ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। আচ্ছা, তাহলে এইটা ছিল ভরের নিত্যতা সূত্র। এবারে দেখো, সমস্যা একটাই দেখা গেল যে সাপোজ কখনো আমি মানে কিনা কি করলাম না, মানে কিনা যে কোনো একটা তোমার কিনা এই কাগজটা নিই, আর এখানে এই আগুনটা দেখো, যদি এই কাগজটাকে সঙ্গে আমি যদি এখানে যদি আগুন যদি ধরিয়ে দিই, লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিই, তাহলে এখানে কি হবে? এই কাগজটা কিসে পরিণত হবে? ছাই হয়ে যাবে। মানে এই কাগজের এখন যা ভর আছে, কাগজটার এখন যা ভর আছে, সেই ভরটা কিনা কমে যাবে। কথাটা বাকি ভর তাহলে কোথায় গেল? তাহলে কিনা এইটা কি এখন, এটা এই কাগজটা যখন আমি জ্বালাবো তখন কার সঙ্গে বিক্রিয়া করবে? বায়ুর অক্সিজেনের সঙ্গে। তাহলে বায়ু আর কাগজ এখানে কিনা বিক্রিয়ক পদার্থ। যে ছাইটা যেটা তৈরি হবে সেটা কিনা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে কিনা এবার এই যে ছাইটার সঙ্গে কিছু পরিমাণ গ্যাস নির্গত হবে, সেই গ্যাসটা এর ভরটা কমে গেল কেন? ছাই হয়ে যাওয়ার, দেখো এখন যা ভর হবে আর যখন ছাই হয়ে যাবে তখন ভর কি আলাদা হবে। সাপোজ আমি এই কাগজটাকে আমি জ্বালিয়ে দিলাম, দেখো এই যে কাগজটা যেটা তোমার কিনা জ্বলছে, এটা কি হয়েছে, দাও এটা ফেলে দিয়ে আসি।
তাহলে কি এই যখন এই কাগজটাকে আমি জ্বালালাম, তাহলে কাগজটা কি হলো না, কাগজের তা আগে যা ভর ছিল, কাগজটা যখন ছাই হয়ে গেল, তারপরে তখনকার যে ভরটা, ঠিক আছে, মানে কিনা দুটো কিনা ডিফারেন্ট হয়েছে। কেন এরকম দুটো ডিফারেন্ট হয়েছে? কারণ কিছু পরিমাণ গ্যাস উৎপন্ন হয়েছে, সেই গ্যাসটা কি হয়েছে না, উদ্বায়ী হয়ে চলে গেছে, আর কিছু ভর তোমার কিনা শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাই কাগজের ক্ষেত্রে কি বিক্রিয়াটা হয়েছে না, কাগজ ছিল প্লাস বায়ু দুজনে বিক্রিয়া করে কি তৈরি করেছে, ছাই তৈরি করেছে, ঠিক আছে। আর কি তৈরি করেছে, কিছু পরিমাণ তোমার কিনা গ্যাস, আর কিছু পরিমাণ তোমার কিনা শক্তি। কিছু দেখো ভরটা ওই যে গ্যাস ছিল, ওই ভরটাই তোমার কিনা শক্তিতে কিছুটা রূপান্তর হয়েছে। তাহলে কিনা দেখো কাগজ আর বায়ুর যা ভর আর ছাই গ্যাস শক্তির ভর তোমার কি হবে না, সমান হবে। এদের ভর এগুলো কিনা বিক্রিয়ক পদার্থ, আর এটা কিনা বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ এদের ভর কি হবে না, সমান হবে। আমরা শুধু ছাইটাকে দেখতে পাই বলে আমরা শুধু ছাইয়ের ভর মাপি বলি কিনা, না, এটা তো ভুল বলেছে। এটা বলেছিলেন কে, প্রবর্তকটাকে। এর প্রবর্তক হলো ল্যাভোয়ারসিয়ের, ঠিক আছে। এই সায়েন্টিস্টের ফরাসি বিজ্ঞানী ল্যাভোয়ারসিয়ের, ঠিক আছে। কি না, এখানে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর তো কিন্তু কিনা সমান, ঠিক আছে। এর এই ভরের নিত্যতা সূত্রে একটা পরিমার্জিত রূপ, দেখো শক্তিটাও চলে আসছে। ওই জন্য এখানকার শক্তি আর এখানকার শক্তি মানে কিনা ভর, মানে পরিমার্জিত রূপটা এরকম হবে, পরিমার্জিত রূপ কোন রাসায়নিক পরিবর্তনে ভর ও শক্তির, কোন রাসায়নিক পরিবর্তনে, কোন রাসায়নিক পরিবর্তনে ভর ও শক্তির, ভর ও শক্তি পূর্বে ও পরে, মানে আগে ও পরে, আগে ও পরে একই থাকে। দেখো শুধু প্রথম দিকে বলেছিলাম না বিক্রিয়ক পদার্থের ভর আর বিক্রিয়াজাত পদার্থের ভর একই, কিন্তু এর পরে কি হলো না, ভর ও শক্তি বিক্রিয়ক পদার্থের যতটা হবে, ভর ও শক্তির যোগফল বিক্রিয়াজাত পদার্থেরও ভর ও শক্তি ঠিক ততটাই হবে, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধিত এই ভরের নিত্যতা সূত্র এটুখানেই ছিল। এই সম্বন্ধিত আমরা একটা অঙ্ক করে নিই, খুবই ইজি অঙ্ক আছে। সাপোজ তোমার কিনা এরকম বলে দিল কোশ্চেন, এরকম বললো যে 15 গ্রাম CH3COOH এর সাথে 6 গ্রাম Na সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 বিক্রিয়া ঘটানো হলো, বিক্রিয়া ঘটানো হলো, ঠিক আছে, বিক্রিয়া ঘটানো হলো। 18 গ্রাম অবশিষ্ট পড়ে থাকে, 18 গ্রাম অবশিষ্ট পড়ে থাকে। তাহলে উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণ কত হবে? আচ্ছা, এটার নিচেটা তো লেখা তো হয়ে গেছে, ঠিক আছে। তোমরা কিন্তু পড়ার সাথে সাথে যখনই তোমরা ভিডিওটা দেখছো সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু নোটস বানানো শুরু করে দাও। নিজের হাতের নোটস সবচেয়ে বেশি বেটার, ঠিক আছে। যে আমি নোটস জেরক্স করে নেবো বা কারোর নোটস জেরক্স করা পড়া হয় না, ঠিক আছে। নিজের হাতে নিজেই নোটস বানাবে। যেই ভিডিও দেখো, আমার ভিডিও বা কারোর ভিডিওই তুমি দেখো, যারই ভিডিও তুমি দেখবে, নিজের হাতে নোটস তুমি বানাবে। তাহলে অঙ্কটা নিজেরা ট্রাই করো, কত অ্যান্সার হবে কমেন্ট করে জানাও। দেখো
CH3 15 গ্রাম CH3COOH এর সাথে 6 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া ঘটানো হলো, 18 গ্রাম অবশিষ্ট তোমার কিনা পড়ে থাকে, উৎপন্ন CO2 গ্যাস নির্গত করো। আমি জানি না রিয়াকশান কি ঘটছে, আমি জানি না, আমি শুধু যেরকম অঙ্কটা বলেছে সেই অনুযায়ী আমি লিখছি। বলেছে কিনা CH3COOH এর সাথে কার বিক্রিয়া ঘটানো হয়েছে কিনা NaHCO3, কি তৈরি হচ্ছে না কিছু পরিমাণ CO2 গ্যাস নির্গত হচ্ছে, বলছে কতটা CO2 গ্যাস নির্গত হচ্ছে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আর কিছু বলছে কিনা অবশিষ্ট পড়ে আসছে, সেটা কত গ্রাম না 18 গ্রাম। দেখো CO2 উপরের দিকে তীর চিহ্ন মানে কিনা CO2 গ্যাস তোমার কিনা নির্গত হয়েছে। তাহলে কিনা কত গ্রাম ছিল এটা 15 গ্রাম ছিল, আর এটা কত গ্রাম 6 গ্রাম। তাহলে দেখো বিক্রিয়ক পদার্থের মোট ভর কত হচ্ছে 15 আর 6 কত 21 গ্রাম, আর এটা তাহলে কত গ্রাম আছে অবশিষ্ট হয়েছে 18 গ্রাম, তার মানে কত গ্রাম CO2 গ্যাস পালিয়েছে নিজেরা 3 গ্রাম, কত গ্রাম 3 গ্রাম। তাহলে কিনা অঙ্কটাতে বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভর কত 15 প্লাস 6 টোটাল কত 21 গ্রাম। তাহলে উৎপন্ন CO2 এর পরিমাণ, উৎপন্ন CO2 এর পরিমাণ কত 21 মাইনাস 18 করলে কত হচ্ছে 3 গ্রাম। কেন 18 করলাম, কারণ এইটা আর এইটা মিলিয়ে কত হবে না 21 হবে। তার মানে এখানে একটা যদি 18 হয় তাহলে বাদ বাকিটা 3 গ্রাম, তাহলে CO2 গ্যাস কতটা উৎবাহী হয়েছে 3 গ্রাম CO2 গ্যাস উৎবাহী হয়েছে। ঠিক আছে, এই ধরনের ভরের নিত্যহার সূত্র থেকে এই ধরনের একটা সিম্পল অঙ্ক আছে। ঠিক আছে, এছাড়া আর কিছুই না। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা সূত্রটা সেটা হচ্ছে স্থিরানুপাত সূত্র। কি সূত্র স্থিরানুপাত সূত্র। দেখো স্থিরানুপাত সূত্রটা জিনিসটা কি, স্থিরানুপাত সূত্র ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন স্থির অনুপাত সূত্র। আগে আমি সূত্রটা আগে এক্সাম্পল দিয়ে আগে বোঝাই। ঠিক আছে, এই সূত্রে প্রবর্তক হলো কে, এই সূত্রটা দিয়েছিল ফরাসি বিজ্ঞানী প্রাউস্ট। বিজ্ঞানীর নাম কি প্রাউস্ট, জানি না মা বাবা কি নামে ডাকতো, নাম কি প্রাউস্ট। আচ্ছা তাহলে সূত্রটা আগে পড়ি, সূত্রের জিনিসটাকে আগে বুঝি আগে, তারপরে এখানে সূত্রটা লিখবো। সাপোজ কোনো একটা নির্দিষ্ট যৌগ কি আছে না H2O, H2O কি একটা নির্দিষ্ট একটা যৌগ, নির্দিষ্ট যৌগ। ঠিক আছে, কি কি উপাদান দিয়ে তৈরি H2O, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। এখানে হাইড্রোজেন কত গ্রাম আছে 2 গ্রাম, অক্সিজেন কত গ্রাম আছে 16 গ্রাম। যদি এদের ওজন অনুপাত করা হয়, এদের ওজন অনুপাত কি হবে, তাহলে একটি নির্দিষ্ট যৌগ নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত, কি কি মৌল হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা, নির্দিষ্ট মৌল, একটি নির্দিষ্ট যৌগ নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত। এবং এদের ওজন অনুপাত দেখো, এদের ওজন অনুপাত কত হচ্ছে 2:16 করলে কত হচ্ছে 1:8। এবং এদের ওজন অনুপাত কি নির্দিষ্ট, উপাদানগুলি ওজন অনুপাত কি, ওজন অনুপাত কি সেটাও কি না নির্দিষ্ট। তাহলে বলা যায় যে সূত্রটা কি বলছে, বলছে কি না একটি নির্দিষ্ট যৌগ নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত এবং এই উপাদান মৌলগুলোর ওজন অনুপাত কি হয় না নির্দিষ্ট হয়। মানে কিনা হাইড্রোজেন অক্সিজেন যখনই যুক্ত হবে, হাইড্রোজেন অক্সিজেন যখনই যুক্ত হবে তখনই কত ওজন অনুপাতে যুক্ত হবে
1:8 অনুপাতে, যখনই যুক্ত হবে কত অনুপাতে? 1:8 অনুপাত। আমি তোমাদের দেখাচ্ছি। সাপোজ তাহলে কিনা হাইড্রোজেন আর অক্সিজেন, দেখো হাইড্রোজেন তোমার কিনা কত গ্রাম যুক্ত হলো? 1 গ্রাম হাইড্রোজেন সঙ্গে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয়? 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করবে? H2O। কত গ্রাম তৈরি করবে H2O? 9 গ্রাম H2O তৈরি করবে। যদি বলি আমি তাহলে কিনা এরা যখনই হাইড্রোজেন অক্সিজেন যখনই যুক্ত হয়ে যখনই তোমরা কিনা যুক্ত হবে তখন এরা কত অনুপাতে যুক্ত হবে? 1:8 অনুপাতে। যদি আমি এটাকে 3 গ্রাম নিই তাহলে বলো কত গ্রাম অক্সিজেন যুক্ত হবে আর কত গ্রাম জল তৈরি করবে? নিজেরা ট্রাই করো। আমি কি বলেছি? হাইড্রোজেন আর অক্সিজেন কত ইস্টু কত অনুপাতে যুক্ত হয়? 1:8 অনুপাতে। কত ইস্টু কত? 1:8 অনুপাতে। তাহলে এটা দেখো 3 গ্রাম, তাহলে 1:8 মানে কি না এর 8 গুণ, 1 এর 8 গুণ, তাহলে 3 এর 8 গুণ কত? 24 গ্রাম। আবার কি হবে না 3 আর 24 মিলে কত গ্রাম হচ্ছে? 27 গ্রাম। তাহলে কিনা কত গ্রাম অক্সিজেন যুক্ত হবে? 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত গ্রাম যুক্ত হবে? 24 গ্রাম। কত গ্রাম জল তৈরি করবে? 27 গ্রাম। যদি বলি নিজেরা 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে? 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে আর কত গ্রাম জল তৈরি করবে? তাহলে কিনা আমি কি বলেছি যে কোনো একটি নির্দিষ্ট যৌগ জলের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন সবসময় তোমার এখানে নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়। কোনো একটি নির্দিষ্ট যৌগের উপাদানগুলি যখনই যুক্ত হয়, ওই উপাদানগুলি মানে হাইড্রোজেন অক্সিজেন যখনই যুক্ত হবে তারা কিন্তু একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হবে। দেখো হাইড্রোজেন অক্সিজেন মিলে যখন একটা নির্দিষ্ট যৌগের উপাদানকে হাইড্রোজেন অক্সিজেন যখনই যুক্ত হচ্ছে তখনই কিন্তু একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হচ্ছে। দেখো 5 গ্রামের সঙ্গে এটা কত করে যুক্ত হয় বলো? এর 8 গুণ কত? 40। আর কত গ্রাম অক্সিজেন জল তৈরি করবে? 45 গ্রাম। তাহলে কিনা নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে মৌলগুলো যখনই যুক্ত হবে তখনই তোমার কিনা উপাদান মৌলগুলো নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে উপাদান মৌলগুলি যখনই যুক্ত হবে মানে উপাদানকে হাইড্রোজেন আর অক্সিজেন যখনই যুক্ত হবে তখনই একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হবে। তাহলে একটা নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে এই উপাদান মৌলগুলো হাইড্রোজেন অক্সিজেন যখনই যুক্ত হয়েছে একটা নির্দিষ্ট ওজন অনুপাতে 1:8। এটাও করলে কত? 1:8। এটাও কত? 1:8। ঠিক আছে, এই ছিল সূত্র। তাই সূত্রটাকে যদি আমরা লিখি, সূত্রটা কি বলছে দেখো, সূত্রটা কি বলছে দেখো, বলছে একটি নির্দিষ্ট যৌগ, ঠিক আছে, নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত। একটি নির্দিষ্ট যৌগ নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত এবং ওই যৌগে যে যৌগটা ওই যৌগে উপাদান মৌলগুলি মানে যে উপাদান মানে কিনা ওই যৌগটার মধ্যে একটি নির্দিষ্ট যৌগ, দেখো একটা নির্দিষ্ট যৌগ, এটা নির্দিষ্ট মৌল এটা দিয়ে গঠিত এবং ওই যৌগে উপাদান মৌলগুলির ওজন অনুপাত সর্বদা স্থির থাকে। ভালো করে খেয়াল রাখবে কিন্তু ওই যৌগের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ওই যৌগের ক্ষেত্রে। ওই যৌগ একটি নির্দিষ্ট যৌগ নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত এবং ওই যৌগের ক্ষেত্রে ওই মৌলগুলোর ওজন অনুপাত শুধুমাত্র ওই যৌগের ক্ষেত্রে এই মৌলগুলোর ওজন অনুপাত কি থাকে না? নির্দিষ্ট থাকে। শুধুমাত্র ওই যৌগের ক্ষেত্রে মানে জল তৈরি করবে, এখানে H2 আর অক্সিজেন দিয়ে অন্য কিছু নয় কিন্তু, ঠিক আছে, শুধুমাত্র জল তৈরি করবে। তাহলে কিনা বোঝা গেল সূত্রটা। এবারে এই সূত্র দিয়ে এরকম এর দেখো একটা ব্যাখ্যা টাইপের একটা বলছে, যদি এরকম হয়, ঠিক আছে, যদি এরকম বলে সাপোজ এ ও বি মৌল দ্বারা যদি এ বি যৌগ তৈরি হয় বিভিন্ন পদ্ধতিতে, এ ও বি মৌল দ্বারা যদি
এবি যৌগ তৈরি হয়, এবি যৌগ তৈরি হয় বিভিন্ন পদ্ধতিতে, তাহলে কিনা প্রথম পদ্ধতিতে আমরা কি বলতে পারি, প্রথম পদ্ধতিতে যদি এরিয়া যুক্ত হয় এ গ্রাম এর সাথে বি গ্রাম বি যুক্ত হয়, ঠিক আছে। আবার বলতে পারি যদি তোমার কিনা এম গ্রাম দ্বিতীয় পদ্ধতিতে মানে এবি যৌগ তৈরি হচ্ছে, এ গ্রাম এর সাথে তোমার কিনা বি গ্রাম বি যুক্ত হয়ে তোমার কি তৈরি করছে না এবি তৈরি করছে। আবার দ্বিতীয় পদ্ধতিতে এম গ্রাম এর সাথে কত গ্রাম না এন গ্রাম বি যুক্ত হয়। আর তৃতীয় পদ্ধতিতে এক্স গ্রাম এর সাথে যদি ওয়াই গ্রাম বি যুক্ত হয়, তাহলে দেখো প্রতি ক্ষেত্রে আমরা কি যৌগ তৈরি করছি এবি, তাহলে এদের ভরের অনুপাত কি হবে একটা নির্দিষ্ট হবে না, ভরের ওজন অনুপাত কি হবে একটা নির্দিষ্ট। দেখো এ গ্রাম এ মানে এ আর বি মিশিয়ে কি তৈরি হচ্ছে এবি যৌগ তৈরি হচ্ছে, এ আর বি মিশে কি তৈরি হচ্ছে এবি যৌগ তৈরি হচ্ছে, এ আর বি মিশে কি তৈরি হচ্ছে না এবি যৌগ তৈরি হচ্ছে। তার মানে কিনা এদের ওজন অনুপাতগুলো প্রতিটা ক্ষেত্রে কি হবে না একই হবে, মানে কি না তাহলে বলা যায় কি বলা যায়, তাহলে কি বলা যায় না এ বাই বি, তাহলে স্থিরানুপাত অনুযায়ী কি বলা যায় না এ বাই বি ইজ ইকাল টু কি, তাহলে কিনা এ এর ভর বাই বি এর ভর যে অনুপাতে থাকবে, এ আর বি মিশেছে এবি যৌগ তৈরি করছে, তাহলে তাদের অনুপাত সেম হবে, কি হবে না এম বাই এন, আবার কি হবে না এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে স্থির অনুপাত অনুযায়ী কি বলা যায় এ বাই বি ইজ ইকাল টু এম বাই এন ইজ ইকাল টু এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে কিনা এইটা ব্যাখ্যা টাইপ হলো। তারপরে দেখো এই ছিল স্থির অনুপাত সূত্র। আচ্ছা, স্থির অনুপাত সূত্র থেকে একটা আমরা অঙ্ক করি, একটা অঙ্ক বলে আরো বেশি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক কি বলছে দেখো, পরীক্ষার সাহায্যে সি 30 গ্রাম সি যৌগকে বিশ্লেষণ করে পরীক্ষার সাহায্যে 30 গ্রাম সি যৌগকে বিশ্লেষণ করে 20 গ্রাম এ ও 10 গ্রাম বি পাওয়া যায়। মানে কিনা আমরা দেখেছি 30 গ্রাম সি এর মধ্যে কি কি আছে বিশ্লেষণ করেছি, দেখেছি 30 গ্রাম সি এর মধ্যে কি কি আছে না 20 গ্রাম এ আছে আর 10 গ্রাম বি আছে। বলছে 15 গ্রাম এর সাথে 50 গ্রাম বি মেশালে কত গ্রাম সি পাওয়া যাবে, কত গ্রাম সি পাওয়া যাবে, কত গ্রাম সি পাওয়া যাবে। অঙ্কটা পড়ো, আমি নিজেরটা বলছি, নিজেরা ট্রাই করো কত গ্রাম সি পাওয়া যাবে নিজেরা বলো। দেখো অঙ্কটার মধ্যে একটু টুইস্ট আছে, ঠিক আছে, নিজের অঙ্কটা পড়ো। দেখো বলছে 30 গ্রাম সি কে বিশ্লেষণ করে কি কি পেয়েছে, সি কে বিশ্লেষণ করে কি কি পেয়েছে এ আর বি, তাই তো। তাহলে এটা কত 30 গ্রাম সি কে বিশ্লেষণ করেছে, 30 গ্রাম সি কে বিশ্লেষণ করেছে কি পেয়েছে না 20 গ্রাম এ পেয়েছে আর 10 গ্রাম কি পেয়েছে বি পেয়েছে,
তাহলে বলো এই যে সি যৌগের মধ্যে উপাদান মৌল কে কে, এ আর বি। তাহলে এদের ওজন অনুপাত কি আছে, তাহলে 30 গ্রাম যৌগে এ আর বি ওজন অনুপাত কি আছে বের করবো দেখবো। আবার কি বলছে, এ কত গ্রাম এ এর সঙ্গে কত গ্রাম বি মেশাচ্ছে, বলছে কিনা 15 গ্রাম এ এর সাথে 50 গ্রাম বি মেশালে কত গ্রাম সি তৈরি হবে, কোশ্চেন হচ্ছে এইটা। তাহলে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। বলছে সি যৌগকে বিশ্লেষণ করে এ আর বি পাওয়া গেছে, 30 গ্রাম সি যৌগ ছিল, 20 গ্রাম এ আর 10 গ্রাম বি পাওয়া গেছে। ক্লিয়ার? বলেছে কি না, তাহলে 15 গ্রাম এ এর সাথে 50 গ্রাম বি মেশালে কত গ্রাম সি পাওয়া যায়, ঠিক আছে, কত গ্রাম সি পাওয়া যায়। দেখো দেখো আমরা কি জানি, নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে মৌলগুলোর ওজন অনুপাত কি হয়, নির্দিষ্ট হয়। বলো এখানে তাহলে কিনা নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে মৌলগুলোর ওজন অনুপাত কি হয় না, নির্দিষ্ট হয়। তাই 30 গ্রাম যৌগে এ ও বি এর ওজন অনুপাত কি হবে, এ ও বি এর ওজন অনুপাত কি হবে, এ কত গ্রাম আছে 20, বি কাছে কত 10, তার ওজন অনুপাত কত হবে 2/1। তাহলে কিনা 30 গ্রাম, তাহলে কিনা এখানে যখন সি যখন তৈরি হবে তখন সি এরও তোমার কিনা ওজন অনুপাত কত হবে, এ আর বি এর ওজন অনুপাত কত হবে না 2/1। তাই যতটা ওজনে 2:1 অনুপাতে যদি এটা যদি যুক্ত হয় এ আর বি, তাহলে এখানেও এ কি কত হবে না 2:1 অনুপাতে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে কিনা তাহলে দেখো এটা কত অনুপাতে যুক্ত হচ্ছে দেখো, তাহলে কিনা সি যৌগে তাহলে কিনা এ এর ওজন বাই বি এর ওজন কত হবে 2/1, অনুপাত কত হওয়া উচিত 2/1। আচ্ছা তাহলে দেখো এর ওজন আমি ধরলাম সাপোজ কত না, এর ওজন আমি ধরে নিলাম, দেখ কম যেটা আছে সেটাকে লিখবো, ঠিক আছে, ওইটাই হচ্ছে লিমিটেড পরিমাণ আছে। আমি এর ওজনকে ধরে নিলাম 15 বাই কত, বি এর ওজন ধরলাম কত না, বি এর ওজনকে আমি ধরে নিলাম 50 গ্রাম, বি এর ওজনকে ধরলাম 50, তো হবেই না, বি তো অতটা রিয়াকশন করবে না যতটা আমি ধর এক্স পরিমাণ রিয়াক্ট করছে, তাহলে 2/1। তাহলে এক্স সমান কত দাঁড়াচ্ছে, এক্স সমান দাঁড়াচ্ছে 15/2, তাহলে কিনা 7.5 গ্রাম, মানে 15 মানে এখানে 7.5 গ্রাম বি রিয়াক্ট করছে। তাহলে কিনা 15 গ্রাম এর সাথে কত গ্রাম বি রিয়াক্ট করবে 7.5 গ্রাম, কারণ 2:1 অনুপাতে, মানে কি এটা যদি দ্বিগুণ হয় এটা কত তার একগুণ, মানে এটা যদি 15 হয় তাহলে এটা 50 গ্রাম কিন্তু রিয়াক্ট করবে না, পুরো কতটা রিয়াক্ট করবে না। এবার যদি কেউ যদি বলে স্যার 15 গ্রাম এর সাথে 1000 গ্রাম স্যার বি মিশানো যাবে, কখনোই 1000 গ্রাম বি মেশানো যাবে না, দেখতে হবে এরা কি অনুপাতে বিক্রিয়া করছে। যদি 15 গ্রাম এর সাথে কেবল 1 লাখ গ্রাম বি মেশানো যাবে, কখনো যাবে না। একটা অনুপাত এদের কি হয় না নির্দিষ্ট হয়, সেটা কি অনুপাতটা নির্দিষ্ট কতটা হয়, কি অনুপাতে ওরা মেশে 2:1 অনুপাতে, ওই জন্য আমরা কি করেছি এখানে 2/1 করেছি। তাহলে এ এর ওজন কত 15 গ্রাম, বি এর ওজন কত আমরা ধরেছি এক্স, কারণ পুরোটা এত, আমি যদি এখানে 100 লিখে দিতাম 100কে রিয়াক্ট করতো, কতটা রিয়াক্ট করে অনুপাতে রিয়াক্ট করে। এবারে কিনা এবার তোমাদের মধ্যে কোশ্চেন হলো স্যার আমি তো এই যে বি এর ওজনের জায়গায় 50টা লিখে দিতে পারতাম, এটাকে এক্স ধরতাম, দেখতাম এ কতটা রিয়াক্ট করে। সবসময় কি করবে, যেটা কম আছে তাকে তো আবার বাড়াতে পারবে না, না যেটা কম আছে তাকে তুমি লিখবে, কম কে আছে 15 আর 50 মেজে 15, ঠিক আছে। যেটা বেশি থাকে সে বেশি থাকলে যে বেশিটা রিয়াক্ট করবে তা না, ঠিক আছে, বেশি কতটা রিয়াক্ট করেছে সেটা তোমাকে দেখতে হবে। এখানে 50 গ্রাম দেওয়া আছে, ওর থেকে কিনা কম রিয়াক্ট করবে, তাহলে এক্স তোমার কিনা লিখেছি, তাহলে কত হবে এক্স সমান কত হচ্ছে 15/2, তাহলে কত গ্রাম রিয়াক্ট করছে 7.5 গ্রাম। তাহলে সি এর ওজন তাহলে কত হবে বলো, তাহলে 50 গ্রাম কিন্তু রিয়াক্ট করছে না, তাহলে অবশিষ্ট বি কতটা পড়ে থাকছে, তাহলে অবশিষ্ট বি 50 মাইনাস 7.5, মানে বি এর 50 গ্রাম থেকে কত গ্রাম নেওয়া হচ্ছে 7.5 গ্রাম, মানে কত গ্রাম পড়ে আছে 42.5 গ্রাম পড়ে আছে। আচ্ছা সি এর ওজন কতটা হবে,
তাহলে এটা টোটাল 50 গ্রামের কতটা লেগেছে না 7.5 গ্রাম লেগেছে। তাহলে কিনা অর্থাৎ সি এর ওজন কতটা হবে 15 প্লাস 7.5, 15 প্লাস 7.5, তাহলে কত হচ্ছে 22.5 গ্রাম। ঠিক আছে, তাহলে সি এর ওজন কতটা হবে, উৎপন্ন যে সি এর ওজন কতটা হবে না 22.5 গ্রাম। দেখো অঙ্কটা বোঝা গেল কিনা। আচ্ছা ঠিক আছে, তারপরে একটা অঙ্ক, ফের একটা অঙ্ক করি। দেখো আরো বেশি ক্লিয়ার হবে, নিজেরা প্রথমে করার চেষ্টা করবে। আচ্ছা, ফেরাস সালফাইডে সালফাইডে 60% আয়রন আছে। কি আছে, আয়রন, মানে Fe 60% আয়রন আছে। কোশ্চেন কি করেছে, 60% আয়রন আছে বলছে যদি 4 গ্রাম Fe এর সাথে ঠিক আছে 4 গ্রাম Fe এর সাথে 2 গ্রাম সালফার মেশানো হয়, তাহলে কত গ্রাম FeS মানে ফেরাস সালফাইড ঠিক আছে তৈরি হবে। FeS মানে কি না ফেরাস সালফাইড তৈরি হবে। ফেরাস সালফাইডে 60% ধাতু আছে, মানেটা কি, মানে কি না ফেরাস সালফাইডে 60% ধাতু আছে, মানে আয়রন আছে, মানে কি না ফেরাস সালফাইড কি দিয়ে তৈরি, Fe আর সালফার দিয়ে। 60% যদি এটা থাকে তার মানে এটা সালফার আছে কত 40, এটা আমি ধরলাম 100 আছে। 60% আয়রন আছে মানে কি না যদি 100 এটা থাকে তাহলে 60 গ্রাম Fe আছে আর 40 গ্রাম কি আছে সালফার আছে। বলছে ফের কোশ্চেনটা কি বলছে, 4 গ্রাম Fe এর সঙ্গে কত গ্রাম সালফার, 4 গ্রাম Fe এর সঙ্গে 2 গ্রাম সালফার মেশালে কত গ্রাম FeS তৈরি হবে, কত গ্রাম FeS তৈরি হবে। তাই সবার প্রথমে কি করব না এর ওজন অনুপাতটা বের করব। এর ওজন অনুপাত কি হচ্ছে, ফেরাস সালফাইডে Fe আর S এর ওজন অনুপাত কত হবে। ঠিক আছে, ওজন অনুপাতটা বের করো সবার প্রথমে। তাহলে কিনা FeS Fe ও সালফারের ওজন অনুপাত কত পাওয়া যাচ্ছে দেখি আগে, 60/40, 0 0 মরে গেল, এখানে 4 আর 2 তাহলে কিনা 2 দিয়ে 3 2, তাহলে কত পাওয়া যাচ্ছে 3 এর 2। তাহলে এখানেও কি হবে Fe এর ওজন বাই সালফারের ওজন কত হবে না 3 এর 2, কারণ অনুপাত কি হয় নির্দিষ্ট হয়, তো Fe এর ওজন বাই সালফারের ওজন কত হবে না 3 এর 2 হবে। তাহলে এখানে তাহলে কিনা যেটা সালফারের যেটা কম দেওয়া আছে সেটাকে আমি লিখবো, যে কোনটা কম দেওয়া আছে দুটোর মধ্যে সালফার, তাহলে সালফারটাকে লিখবো, এটা 2। তাহলে Fe কতটা রিঅ্যাক্ট করছে সেটা দেখবো। ঠিক আছে, Fe কতটা রিঅ্যাক্ট করছে এটাকে আমি x ধরলাম, তাহলে Fe কতটা রিঅ্যাক্ট করছে আমি দেখবো। আমি কি বললাম, যেটা কম থাকবে সবসময় সেটাকে লিখবো, যেটা কম থাকবে। তাহলে কত হচ্ছে না 3 এর 2, তাহলে S কত দাঁড়াচ্ছে 2 2 নিচে নিচে মরে গেল,
তাহলে এক্স কত হচ্ছে না 3 গ্রাম। তাহলে 4 গ্রাম এফি এর কিন্তু পুরোটা কিন্তু রিঅ্যাক্ট করছে না। কত গ্রাম এফি রিঅ্যাক্ট করছে 3 গ্রাম। আগের অঙ্কটার ক্ষেত্রে যেটা কম ছিল সেটাকে আমি নিয়েছি। তাছাড়া তোমরা কোনটাকে নেবে কি করে বুঝবে যে 2 গ্রাম দেওয়া থাকবে কোনটাকে নেবে? দেখবে এই যে অনুপাতে যেটা কম আছে না 3 আর 2, কোনটা কম ছিল? 2 সংখ্যাটা কম। যে সংখ্যাটা কম থাকবে সেটাকেই তোমরা বসাবে, তার মানটাকে। ঠিক আছে, যার সংখ্যাটা কম থাকবে তার মানটাকে বসাবে। তাহলে কিনা 3 গ্রাম এফি রিঅ্যাক্ট করছে কত গ্রাম সালফারের সঙ্গে? 2 গ্রাম সালফারের সঙ্গে। তাহলে এফিএস এর ওজন কত হবে? যদি বলে যায় অবশিষ্ট এফি, তাহলে কত পড়ে থাকছে? অবশিষ্ট এফি কত পড়ে আছে? 4 - 3 কত আছে? 1 গ্রাম। আর এফিএস এর ওজন কত হবে? এফিএস এর 3 গ্রাম এফি লেগেছে, 2 গ্রাম সালফার, 3 + 2 কত গ্রাম? 5 গ্রাম। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কই আমার স্থিরানুপাত সূত্র থেকে পড়ে। ঠিক আছে, এমন কিছু টাফ নয় অঙ্কটা, তোমরা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথমে যেটা দেওয়া থাকবে সেখান থেকে ওজন অনুপাত বের করব, তারপর সেই ওজন অনুপাত নিয়ে সাইডে ফের বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, আর একটা ছোট টপিক আছে এরই আন্ডারে, সেটা হচ্ছে কিনা বিপরীত মন্তব্য। ঠিক আছে, এই স্থিরানুপাত সূত্রের বিপরীত মন্তব্য কি? বিপরীত মন্তব্যটা কি? বিপরীত মন্তব্যটা কি? স্থিরানুপাত সূত্রের বিপরীত মন্তব্য। দেখো কি বলেছে স্থিরানুপাত সূত্রে, কি বলেছে? একটা নির্দিষ্ট যৌগ নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত এবং ওই মৌলগুলোর ওজন অনুপাত নির্দিষ্ট হয়। মানে যৌগটা নির্দিষ্ট মৌল দিয়ে গঠিত আর ওই মৌলগুলোর ওজন অনুপাত কি হয় না? নির্দিষ্ট হয়। আর বিপরীত মন্তব্য কি বলছে? বলছে কি নির্দিষ্ট ওজন অনুপাতে মৌলগুলোই নির্দিষ্ট ওজন অনুপাতে মৌলগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে মৌলগুলি, ঠিক আছে, নির্দিষ্ট যৌগ উৎপন্ন করে। এটা হচ্ছে বিপরীত। নির্দিষ্ট ওজন অনুপাতে মানে ওজন অনুপাত যদি মৌলগুলোর স্থির হয় তাহলে তার সর্বদা একটা নির্দিষ্ট যৌগ তৈরি করবে। কিন্তু এই মন্তব্য না পুরোপুরি সঠিক নয়। ঠিক আছে, তাহলে এই মন্তব্যটা সঠিক নয়। এই মন্তব্য সর্বদা সঠিক নয়। কেন বলছি সর্বদা সঠিক নয়? দেখো আমি তোমাদের এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি অ্যাসিটিলিন নিলাম, তোমরা ক্লাস 10-এ অ্যাসিটিলিন পড়েছে, C2H2 অ্যাসিটিলিন। এটার নাম কি? অ্যাসিটিলিন। ওই ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। ঝালাই লোহা ঝালাই করে, ওয়েল্ডিং, যারা বাংলা বোঝে না, ওয়েল্ডিং। C2H2 আর C6H6 বেনজিন। দেখো আমি এই বিপরীত মন্তব্যটা আমি বোঝাচ্ছি। বিপরীত মন্তব্যটা কি বলছে না, কার্বন আছে আর কে আছে? হাইড্রোজেন আছে। কার্বন এখানে কটা আছে বলো? কার্বন আছে আর হাইড্রোজেন আছে। ঠিক আছে, এখানে কার্বন কটা? দুটো ক্ষেত্রে এখানে কিনা কার্বন হাইড্রোজেন ওজন অনুপাত কত আসছে? 12 × 24, হাইড্রোজেন 2, তাহলে কিনা 12:1। আর এক্ষেত্রে এটা কিনা অ্যাসিডের ক্ষেত্রে, এক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ওজন অনুপাত কত আসছে? দেখো কত আসছে এখানে? 6 × 12 = 6 × 1, তাহলে কত আসছে? 6 কেটে গেলে 12:1। তাহলে এইটুখানি তোমরা তাহলে দেখো মৌলগুলোর ওজন অনুপাত 12:1। তাহলে ওজন অনুপাত দেখো দুটো ক্ষেত্রেই নির্দিষ্ট, মানে 12:1। যদি ওজন অনুপাত নির্দিষ্ট হয় তাহলে দেখো ভিন্ন মানে নির্দিষ্ট যৌগ উৎপন্ন হবে তার কোনো মানে নেই। দেখো ভিন্ন যৌগ তৈরি হয়েছে, বেনজিন তৈরি হয়েছে। দেখো মৌলগুলোর ওজন অনুপাত তোমার কাছে নির্দিষ্ট, তখন যখন 12:1 ওজন অনুপাতের মান, তখন কিন্তু 12:1 ওজন অনুপাতে বেনজিনও তৈরি হচ্ছে
অ্যাসিটিলিনও তৈরি হচ্ছে। বেঞ্জিনও তৈরি হচ্ছে। অ্যাসিটিল মানে কি নির্দিষ্ট যৌগ পাওয়া যায় না। কি বলেছে? নির্দিষ্ট ওজন অনুপাতে মৌলগুলো নির্দিষ্ট যৌগ উৎপন্ন করে। তাই নির্দিষ্ট ওজন অনুপাতে যদি মৌলগুলো থাকে তাহলে কি নির্দিষ্ট যৌগ কি উৎপন্ন করবে না, ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন করতে পারে। তাহলে এইটা হচ্ছে কিনা বিপরীত মন্তব্যটা ভুল। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে কিনা সাপোজ আমি ইথানল নিলাম C2H5OH, এটা কি না ইথানল, আর তোমার কি না ইথানল আর একটা ডাইমিথাইল ইথার CH3O CH3। তাই এক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন তিনজন। কার্বন এখানে কটা আছে? দুটো, তাহলে 12 × 2। হাইড্রোজেন কটা আছে? টোটাল 5 রেখে 6, তাহলে কিনা 6:1, 6 × 1। অক্সিজেন কটা আছে? একটা, 16। এই যে এদের যদি ওজন অনুপাত করি তাহলে কত পাবো? তাহলে কিনা সবাইকে আমি কত দিয়ে কাটতে পারি? 4 দিয়ে। 4 দিয়ে কাটলে 6, না 4 দিয়ে যাবে না, 2 দিয়ে সর্বপ্রথমে করি। তাহলে 12:3:8, 12:3:8। দেখো এক্ষেত্রেও দেখো এক্ষেত্রেও যদি আমি দেখি তাহলে 12:3:8, মানে কিনা মৌলগুলোর ওজন অনুপাত নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট যে যৌগ তৈরি হচ্ছে তা না। এটা কিনা ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। মৌলগুলোর ওজন অনুপাত নির্দিষ্ট। এই যে মৌল যেগুলো আছে এদের ওজন অনুপাত নির্দিষ্ট। মৌলর ওজন অনুপাত নির্দিষ্ট হলেই যে নির্দিষ্ট যৌগ তৈরি হবে তা সেটার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে? তাহলে কি স্থির অনুপাত সূত্রটা ঠিক, কিন্তু স্থির অনুপাত সূত্রে তোমার কিনা বিপরীত মন্তব্য ঠিক না। স্থির অনুপাত সূত্রে কি বলেছে? যে নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে মৌলগুলোর ওজন অনুপাত নির্দিষ্ট, কিন্তু মৌলগুলোর ওজন অনুপাত নির্দিষ্ট হলে যে যৌগের নির্দিষ্ট হবে তার কোনো মানে নেই। ঠিক আছে? এই ছিল তোমার এখানে স্থির অনুপাত সূত্র, পুরোপুরি কমপ্লিট স্থির অনুপাত সূত্র। এরপর আর কিছু কোনো টপিক নেই। ঠিক আছে? আরও অনেক অঙ্ক আছে এই ধরনের অঙ্ক। ঠিক আছে? মানে কিনা এর আগে যে দুটো অঙ্ক করালাম এই ধরনের অঙ্ক আছে, আর সেরকম কিছু নেই। এরপরে বাকি আরও 3টে সূত্র পড়ে আছে: গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এই 3টে সূত্র আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা লেকচার 3-তে নিয়ে চলে আসবো। ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ঠিক আছে? আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্যই এত পরিশ্রম। ঠিক আছে?